পবিত্র হজে বাংলা সহ 10 ভাষায় খুতবা, সমাজ পরিবেশের শুদ্ধির জন্য আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান। ঈদের পর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, কোভিড চিকিৎসা সঠিক পথেই আছে দাবি মন্ত্রীর। অস্ত্র মামলায় শাহিদের বিরুদ্ধে চার্জশিট, জেকেজির চূড়ান্ত প্রতিবেদনও শিগগিরই। পল্লবীর ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই, রাজনৈতিক নেতার উপর হামলাই ছিল লক্ষ্য, বলছে পুলিশ। জি.কে. শামীমের জামিন জালিয়াতি নিয়ে পদক্ষেপ নেবে না অ্যাটর্নি অফিস, আপিল সেকশনের বিরুদ্ধে অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজকাল ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে এছাড়াও থাকছে, তুলে নেওয়া হলো বিদেশগামীদের করোনা পরীক্ষা সনদের বাধ্যবাধকতা, কর্মহীন হয়ে দেশে ফিরেছে 42,000 প্রবাসী। পবিত্র হজ পালনে মুসলিম উম্মার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন খুতবায় শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। মানুষ, সমাজ ও পরিবেশের শুদ্ধির জন্য মহান আল্লাহর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলা সহ 10 ভাষায় প্রচার করা হয় খুতবা। পবিত্র হজ পালনের অংশ হিসেবে এদিন কড়া বিধিনিষেধের মধ্যে আরাফাত ময়দানে জড়ো হন হাজিরা। করোনা সংক্রমণ ঠেকাতে এবার সৌদি আরবে অবস্থানরত 10,000 মানুষ হজ পালনের সুযোগ পেয়েছেন। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। মহামারী করোনার কারণে এবার আরাফাতের ময়দানে ভিন্ন দৃশ্যপট। মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনেই মহান সৃষ্টিকর্তার কাছে পাপ মুক্তির জন্য প্রার্থনা করছেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মহান আল্লাহর কাছে জানান দেন নিজের উপস্থিতি। এবার 10,000 হাজি এই ময়দানে হজ পালনের সুযোগ পেয়েছেন। নামিরা মসজিদ থেকে খুতবা দেন রাজদরবারের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। বাংলা সহ 10 ভাষায় প্রচারিত হয় খুতবা। করোনা পরিস্থিতির কথা তুলে ধরে এ ব্যাপারে মহান আল্লাহর শুদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নির্দেশ ব্যক্ত করেন। একই সঙ্গে দুর্যোগ, আর্থিক ও রাজনৈতিক সমস্যার কথাও উল্লেখ করেন। বিশ্ব উম্মার সুরক্ষায় সৃষ্টিকর্তার বিধি মেনে চলার তাগিদ দেন তিনি। করোনার কারণে এবছর ব্যাপক নিরাপত্তা ও চিকিৎসা সেবার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার আগেই বিশেষ স্বাস্থ্যবিধি জারি করে সৌদি সরকার। নিষিদ্ধ করা হয় অন্য দেশ থেকে হজে অংশ নেওয়া। শুধু তাই নয়, হজের আনুষ্ঠানিকতায়ও রয়েছে নানা বিধিনিষেধ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ঈদের পর করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে একটি অনুষ্ঠানে ঈদ উদযাপনে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ করেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, সরকারের উদ্যোগের কারণে এখন কোভিড হাসপাতালে সিট খালি পড়ে আছে। বন্যার কারণে পরীক্ষা কিছুটা কম হতে পারে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এখন জেলা হাসপাতালগুলোতে কেন্দ্রীয় অক্সিজেন লাইন স্থাপন এবং হাইফ্লো নেজাল ক্যানোলার ব্যবহার হচ্ছে। মৃত্যুর হারও কমছে। শুধু সংকটাপন্ন রোগীরাই হাসপাতালে যাচ্ছে। হাসপাতালগুলোতে 60% শয্যা খালি পড়ে আছে। ঘরে থেকে টেলিমেডিসিন সেবা নিচ্ছে বহু মানুষ। সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানালেন, শুরুর দিকে বুঝতে সময় লাগলেও কোভিড চিকিৎসা এখন সঠিক পথেই আছে। 60% খালি আছে এখন সিট, যা ঢাকা শহরে আছে। অন্যান্য জেলায়ও অনেক সিট খালি রয়েছে এবং এটার প্রমাণ করে যে রোগীর সংখ্যা কমে যাচ্ছে। এখন টেস্ট করার জন্য লোক কম আসে। বন্যায় অনেক জায়গায় ইনঅ্যাক্সেসিবল হয়ে গেছে, মানে লোকও আসতে পারতেছে না এবং টেস্ট করানোর সুযোগ একটু কম। পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না, তাই কোরবানির ঈদের পর সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর।
সামনে ঈদ আছে, লোক বাজারে যাবে, এখানে হাট বসছে, বন্যা হচ্ছে, যে অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় জড়ো হয়ে তারা থাকতে হচ্ছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। সামনে আরও 10,000 নার্স নিয়োগ করা হবে বলেও জানালেন মন্ত্রী। এবং আমাদের সকলেরই সচেতন হতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 145তম দিনে দেশে আরও 48 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 36 জনই পুরুষ। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 17 ও চট্টগ্রাম বিভাগে 12 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,695। সুস্থ হয়েছেন 2,668 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে আক্রান্তের সংখ্যা এখন 2,34,889। মোট মৃত্যু 3,083 আর সুস্থ হয়েছে 1,32,960 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 2,424 ও নারী 659 জন। শনাক্তের হার 20.18, মৃত্যুর হার 1.31% এবং সুস্থতার হার 56.61%। মহামারী মোকাবেলায় সবাইকে সচেষ্ট থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 48 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3,083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকা বিভাগ 17 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 5 জন, সিলেট 5 জন, রাজশাহী 3 জন, বরিশাল, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে 2 জন করে। অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। মাত্র 9 কার্যদিবসে এই চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম। এর আগে অস্ত্র মামলায় গত 7 জুলাই শাহেদকে গ্রেফতার করে র্যাব। চার্জশিটে বলা হয়, রিমান্ডে থাকা শাহেদের দেয়া তথ্য অনুযায়ী 18 জুলাই শাহেদের গাড়ি থেকে 1 রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, একটি পিস্তল, 5 বোতল বিদেশি মদ, 10 ফেন্সিডিল ও গাড়ি জব্দ করা হয়। এদিকে জেকেজি করোনা রিপোর্ট জালিয়াতির মামলার চার্জশিটও শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। যেহেতু সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের অধিকারের করেছে, শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা ছিল, সেই অস্ত্র মামলার তদন্ত আমরা শেষ করেছি, 2 জন ব্যক্তি 160 করেছি এবং তদন্ত শেষে আমরা খুব তাড়াতাড়ি এই মামলার চার্জশিট দাখিল করতে যাচ্ছি। আরেকটা মামলা আমাদের কাছে ছিল যে প্রতারণামূলক, সেই মামলাটা আমরা তদন্ত শেষ করেছি এবং তদন্ত শেষে আমরা খুব দ্রুত এটার চার্জশিট দিয়ে দেবো। এদিকে শাহেদকে গ্রেফতারের জায়গা সাতক্ষীরার দেবহাটা শেখরা কোমরপুরে তাকে নিয়ে অভিযান চালিয়েছে র্যাব। লাবণ্যবতী নদীর ওপর কোমরপুরের বেইলি ব্রিজের উপর শাহেদকে নিয়ে আসা হয়। এ সময় তদন্তের স্বার্থে উপস্থিত সংবাদকর্মীদের কোনো ধরনের প্রশ্ন করার চেষ্টা থেকে বিরত থাকতে বলে র্যাব। সেখানে শাহেদকে নিয়ে কিছুক্ষণ অবস্থানের পরে তাকে গাড়িতে করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এক রাজনৈতিক নেতাকে হত্যার পরিকল্পনা করেছিল পল্লবী থানার বিস্ফোরণ মামলার আসামিরা। মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি আধিপত্য বিস্তারের জের ধরে হত্যার পরিকল্পনা করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, 3 আসামির 14 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেপথ্য গডফাদারদের তথ্য বেরিয়ে আসবে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথাও জানান পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। বুধবার সকালে পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের ভেতরে থাকা বোমার বিস্ফোরণে 4 পুলিশ সদস্য সহ 5 জন আহত হয়। মঙ্গলবার রাতের অভিযানে গ্রেফতার করা হয় রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম ও মোশাররফ হোসেনকে। তাদের কাছ থেকে 2টি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। পরে ওজন মাপার যন্ত্রটি পরীক্ষা করার সময় বোমার বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসীরা কেন ওজন মাপার যন্ত্রে বোমা রেখেছিল আর তারা সবাই মঙ্গলবার কি গ্রেফতার হয়, এমন আরও অনেক প্রশ্নের জবাব দিতেই ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদে যেটুকু পেয়েছি, যেই ধরনের কথাবার্তা কিংবা যে ধরনের বক্তব্য আসছে, আমরা তদন্তে এই পর্যন্ত যা পাচ্ছি এটা একটা স্থানীয় আধিপত্য ও সংশ্লিষ্ট বিষয়ে তাদের একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা সেটাই পেয়েছি। এক্ষেত্রে জঙ্গির কোনো সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি। সন্ত্রাসীদের টার্গেট কি ছিল সে বিষয়েও কথা বলে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। তারা কেন, কাকে, কিভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, হত্যা করার জন্য, অপরাধ কর্ম সম্পন্ন করার জন্য তারা পায়তারা চালাচ্ছিল, তাদের কেবল প্ল্যান করছিল, সেই বিষয়গুলি আমরা খতিয়ে দেখছি। পল্লবীর ঘটনার সাথে ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি তার। আইএস সাইড দাবি করতে পারে, দাবি করলেই যে সব দাবি তাদের, যে একেবারে আমাদের দাবি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। আমাদের কাজ হলো অপরাধ অনুযায়ী তদন্ত করা। আমাদের তদন্তে যে তদন্ত ফলাফল পাবো সেটা হলো আমাদের বিবেচ্য বিষয়, বিচার্য বিষয়। কে কি দাবি করলো সেই দাবির সঙ্গে আমাদের তদন্তের কোনো সম্পর্ক নাই। এদিকে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় 2টি মামলা হয়েছে। বুধবার আসামিদের আদালতে হাজির করা হলে 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য মিলবে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত 3 জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন তিনি। এই যে ঘটনাটা, এই ধরনের জঙ্গির কানেকশন এখানে নেই। যেই সমস্ত বোমার বিস্ফোরিত হয়েছে এগুলি জঙ্গিরা বানায় না, এগুলি সাধারণত ভয় দেখানোর জন্যই বানায়। এইটা হয়তো সন্ত্রাসীরা যেগুলি ইউজ করে সেই রকমই একটা কিছু। এটা আরও এইটা যখন নাকি বলছিলেন আমাদের বিস্ফোরক বলছেন যে এটাকে সরিয়ে নিয়ে অন্য কোনোখানে জলে কিংবা অন্যখানে ফেলে দিতে। তো ওই একটি ছেলে ওই যে নাকি ওইখানে অর্ডারলির কাজ করে, ওই ছেলেটি না বুঝতে পেরেই বোধ হয় ওইটা একটু নাড়াচাড়া দিয়েছিল। বিতর্কিত ঠিকাদার জি.কে. শামীমের আলোচিত জামিন জালিয়াতি নিয়ে কোনো পদক্ষেপ নেবে না অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের হুঁশিয়ারি করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আপিল সেকশন অর্থের বিনিময়ে জামিনের কাগজ আটকে রেখেছিল। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত বছর ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর জি.কে. শামীমকে গ্রেফতার করে র্যাব। গত 4 ও 6 ফেব্রুয়ারি অস্ত্র ও মাদকের 2টি মামলায় গুলাম মোহাম্মদ শামীমকে 6 মাসের জামিন দেন হাইকোর্ট। তবে 1 মাস পর গণমাধ্যমে বিতর্কিত এই ঠিকাদারের জামিনের বিষয়টি উঠে আসে। জামিনের বিষয়টি জানতেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ নিয়ে ওঠে নানা প্রশ্ন। 7 মার্চ গণমাধ্যমে জি.কে. শামীমের জামিন জালিয়াতির বিষয়টি আসার পরদিনই জামিন আদেশ রিকল করেন হাইকোর্ট। নামে বিভ্রাট থাকায় এমনটা হয়েছে জানিয়ে আদালত জামিন বাতিল করেন। জামিন জালিয়াতির বিষয়ে উচ্চ আদালত সতর্ক করেন। এছাড়া জামিনের সত্যতা যাচাইয়ে সুপ্রিম কোর্টে অনলাইন বেল কনফার্মেশন সফটওয়্যার সিস্টেম চালু রয়েছে। তারপরও কিছু অসাধু আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মচারীর যোগসাজশে জালিয়াতির ঘটনা ঘটছে। জি.কে. শামীমের বিষয়টা আমরা দেখেছি পত্রপত্রিকায়। এটা জানি না এই দোষ টাকার যদি, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পিটিশনাররা এখানে এইটা করেছেন। তা এইটা তো আদালতের আদেশ হয়েছে, আদালত যদি আমাদের নির্দেশনা দেয় সেটা আমরা এটা তদন্ত করে আমরা ব্যবস্থা নিব। ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এফআর খানের দাবি, জামিনের কপি টাকা দিয়ে আটকে রাখা হয়েছিল। যেখান থেকে মামলা ফাইল করে সেখানে তো জালিয়াতি করছে, পয়সা খাইয়ে করছে। আমাদের অ্যাটর্নি জেনারেল যে আপিল সেকশন, রিসিপশনের থেকে একটা মামলা রিসিভ করছে ঠিকই, ওরা পাঠাইয়েও দিয়েছে ঠিকই, কিন্তু ওখানে আটকাই রাখছে। অ্যাটর্নি জেনারেল জানান, জড়িতদের হুঁশিয়ারি করা হয়েছে। সে তো ভুল নাম দিয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছে। তারপর যখন আবার আমাদের লয়াররা বুঝতে পেরেছে তখন আবার মেনশন খতিয়ে দেখার তো কিছু নাই। এটা আমি তো অলরেডি তাদেরকে ভৎসনা করেছি, হুঁশিয়ার করে দিয়েছি। তবে জি.কে. শামীমের হাইকোর্টের জামিন জালিয়াতির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানিয়েছেন এফআর খান। এর সাথে কারা কারা জড়িত আছে আমি মনে করি দ্রুত এর ব্যবস্থা নেওয়া দরকার। এই করোনা গেলে সবাই মিলে সউদ্যোগে এটা ব্যবস্থা নেওয়া দরকার এবং আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। গত 5 এপ্রিল থেকে হাসপাতালে আছেন জি.কে. শামীম। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশ যাত্রীদের জন্য করোনা পরীক্ষা সনদের বাধ্যবাধকতা তুলে নিল সরকার।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। তবে যেসব দেশ ভ্রমণে বাধ্যবাধকতা আছে সেই সব দেশে করোনা পরীক্ষার সনদ নিয়েই যেতে হবে বলে জানান মন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণের তীব্রতা কমেছে অনেক দেশে। এমন পরিস্থিতিতে অনেক দেশ খুলেছে বিমানবন্দর। এরপর দেশে এসে আটকা পড়া প্রবাসীরা অনেকেই ফিরতে শুরু করেন কর্মস্থলে। এক পর্যায়ে ইটালিতে ফিরে যাওয়া প্রবাসীদের কারো কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এমন পরিস্থিতিতে গত 23 জুলাই বিদেশ যাত্রায় করোনা সনদ বাধ্যতামূলক করে সরকার। এক সপ্তাহ পর সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। ইউনাইটেড আরব এমিরেটস ওরাই কিন্তু এখন পর্যন্ত সার্টিফিকেট চেয়েছে। তো যখন ওনারা চেয়েছে আর কেউ চায় নাই, তাহলে তো এই অত প্রেশার ক্রিয়েট করে, বিকজ এটা কিন্তু হ্যান্ডলিংটা বিরাট একটা প্রেশার। যেহেতু এভরিবডি হ্যাজ টু টেক, তো শ্রমিকরা অনেকে কিন্তু ফ্লাইট টাইট মিস করছে, বেচারাদের অনেক ক্ষতি হয়েছে। সেই জন্য আজকে ঠিক করলাম আমরা কি দ্যাট না, এটা ডিসিশন ঠিকই ছিল, ওই সময় ঠিকই ছিল, এখন একটু পরিবর্তন আনার প্রয়োজন আছে। যেসব দেশে এখনও বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তাদের সাথে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। কালকে যদি তোমার মাস্কাট যদি বলে বা ওমান যদি বলে কি আমরা নেব না, এটার জন্য দায়ী কিন্তু আমরাই হব, আর কেউ হবে না, এটা মনে রাখো। কুয়েতটা দেখি না, এটা তো উইল বি গোয়িং থ্রু দি ডিপ্লোম্যাটিক প্রসেস যেটা আছে। এবছরের প্রথম 7 মাসে 42,000-এরও বেশি প্রবাসী কর্মহীন হয়ে দেশে ফিরেছেন, প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। এটার ইম্প্যাক্টটা কি হবে এটা অলরেডি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দুর্দশায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের 7 দশকের ঐতিহ্য বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যা দুর্গত এলাকার মানুষের কল্যাণে দলীয় নেতা কর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত আছে। দেশের প্রতিটি অর্জনের সাথে যেমনি রয়েছে আওয়ামী লীগ, তেমনি দেশের প্রতিটি দুর্যোগ সংকটে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মানুষের পাশে রয়েছে। গোয়েন্দা সংস্থার ইতিবাচক প্রতিবেদন পাওয়ায় প্রথম ধাপে 50টি অনলাইন ওয়েব পোর্টালকে নিবন্ধন দেবার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে। সচিবালয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যেসব আবেদনের নেতিবাচক রিপোর্ট এসেছে তাদেরও জানিয়ে দেয়া হবে। এই দেশে মানুষের ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের বহু নেতিবাচক প্রভাব রয়েছে। কারো কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ 3,500-এর মধ্যে মাত্র 50টি, আজকে হয়তো 50টির মতো নাম আপলোড হবে। সুতরাং আরও অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটি শেষ করতে আমাদের কয়েক মাস সময় লাগবে। এখানে দেখবেন যে অনেক প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো নাই, কারণ যদি বিবেচনা থাকতো বা সেখানে তদবিরের বিষয় থাকতো তাহলে তো সেগুলোর নাম আগে আসতো। যেহেতু আমরা রিপোর্ট পাইনি, সেজন্য তাদের নামগুলো আমরা দিতে পারছি না। সভ্যতা বাঁচাতে প্রকৃতির উপর অত্যাচার বন্ধ করার তাগিদ দিলেন বিশিষ্টজনেরা। মুজিব বর্ষে বৃক্ষরোপণে বিশুদ্ধ হোক পরিবেশ স্লোগানে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির ওয়েবিনারে পরিবেশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দেন বক্তারা। পরিবেশ বাঁচাতে সচেতনতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা। তাই শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও পরিবেশকে আরও বিস্তৃতভাবে রাখারও দাবি আসে ওয়েবিনার থেকে। আদিত্য মামুনের রিপোর্ট। দেশে 25 ভাগ বনাঞ্চল থাকা দরকার, কিন্তু আছে অর্ধেকেরও কম। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হারিয়ে যাচ্ছে সবুজ। এ অবস্থায় মুজিব বর্ষে 1 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির এই আয়োজন। মুজিব বর্ষে বাংলাদেশ বৃক্ষরোপণে বিশুদ্ধ হোক পরিবেশ। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেনের সঞ্চালনায় ওয়েবিনারে জানানো হয়, বঙ্গবন্ধুর সোনার বাংলার হারানো রূপ ফিরিয়ে আনতে সারা দেশের 76টি সাংগঠনিক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে।
বন উজাড়, পাহাড় কাটা বন্ধ, দূষণ রোধ সহ পরিবেশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের তাগিদ দেন বিশেষজ্ঞরা। 2001 থেকে 5-6 সরকার তারা কিন্তু পরিবেশের ক্ষতিকর একটা কাজ করেছিল। আমাদের 17 থেকে 18 কোটি লোক, এই প্রত্যেকটি লোক যদি এক একজন একটি করে গাছ লাগায় বছরে, তাহলে কিন্তু আমরা 18 কোটি গাছ পাবো। পরিবেশের উপর অত্যাচার কমাতে হবে, এজন্য পাঠ্যক্রমে পরিবেশ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেয়া হয়। আমাদের দেশের উপর দিয়ে যে সমস্ত নদী প্রবাহিত হয়, এই সমস্ত নদীর 97% ক্যাচমেন্ট এরিয়া বাংলাদেশের বাইরে। আগামীতে যাতে এই পরামর্শগুলি আরো বেশি করে বাস্তবায়িত করতে পারি এবং সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারগুলিতে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট, এই কথাগুলি আরো বেশি করে তুলে ধরতে হবে। মুজিব বর্ষে একটি করে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণে বাঁচবে মাটি, বাঁচবে পরিবেশ, এ প্রত্যাশার কথা জানান বক্তারা। এই কমিটমেন্ট যদি আজকে আমরা সবাই মিলে করতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশের পরিবেশ উন্নয়ন করা সম্ভব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা সিটি নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিলেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেছেন, যে কোনো সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। চলতি অর্থ বছরের জন্য 6,119 কোটি 59 লাখ টাকার বাজেট ঘোষণা করে মেয়র জানান, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ আধুনিক ঢাকা গড়তে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদিত্য মামুনের আরেকটি রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব গ্রহণের পর নগর ভবনে ফজলে নূর তাপসের প্রথম বাজেট উপস্থাপন। বলেন, ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য সবুজ নগরীতে পরিণত করতে গেলবারের চেয়ে এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। নাগরিক ও সামাজিক সুবিধা নিশ্চিত, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা মোকাবেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে এখন পর্যন্ত সফল উল্লেখ করে মশা নিধনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন মেয়র। 2020-2021 বাজেট সর্বমোট 6,119 কোটি 59 লক্ষ টাকার বাজেট মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছে। গত বছরগুলোতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে চরম ব্যর্থতা ছিল, গাফিলতি ছিল, অবহেলা ছিল। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 1,900 কোটি টাকা, পরিচালন ব্যয় ধরা হয়েছে 457 কোটি টাকা। উন্নয়ন ব্যয় 90% ধরা হলেও নতুন করে কোনো কর বাড়ানো হয়নি বলে জানান মেয়র। বাজেট প্রণয়নের ক্ষেত্রে এবং সুশাসিত ঢাকার আওতায় আমরা আমাদের সকল ব্যয় সংকোচনের কার্যক্রম হাতে নিয়েছি। এছাড়া ঢাকায় যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে বলেও জানান মেয়র। যে কোনো প্রকল্প, যে কোনো কার্যক্রম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 42 কোটি টাকার বৈধ উৎস না পাওয়ায় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার খান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ মামলাটি করেন। মামলার বিবরণে বলা হয়, বিভিন্ন ব্যাংক হিসেবে তৌফিক ইমরোজ খালেদির নামে থাকা 42 কোটি টাকার বৈধ উৎস পাওয়া যায়নি। দুদক আইনে যা অপরাধ। মামলায় খালেদির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। পানিবন্দী হাজার হাজার মানুষ, ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, ব্রিজ কালভার্ট ভেঙে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। ত্রাণ অপ্রতুল। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। নিম্নাঞ্চলের অনেক পরিবার এখনো পানিবন্দী। পানিবাহিত রোগ নিয়ে বিপাকে বানভাসীরা। ত্রাণ বিতরণ হলেও অপ্রতুল বলে জানিয়েছেন দুর্গত মানুষ। টাঙ্গাইলে যমুনা সহ অন্যান্য নদীর পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নওগাঁ এলাকায় পুংলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 1 মাসের বেশি সময় ধরে চলা বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে নদীপাড়ের চৌহালি, বেলকুচি, শাহজাদপুর সদর, কাজীপুর উপজেলার বানভাসী 3.5 লাখ মানুষ।
শরীয়তপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানির তোড়ে শরীয়তপুর মাওয়া সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েন ঈদযাত্রীরা। ফরিদপুরে পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি কমলেও বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় শহরের আলিয়াবাদ, বিল মামুদপুর, সাদিপুরের নতুন এলাকা প্লাবিত হয়েছে। 7 উপজেলায় পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি বাড়তে থাকায় কালিয়াকৈর বাজার, রাস্তাঘাট সহ বন্যার পানিতে তলিয়ে গেছে 3টি ইউনিয়নের শতাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তা ও মাছের খামার। দুদফা বন্যায় গাইবান্ধার 4 উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে। দীর্ঘ বন্যায় খাদ্য সংকটে মানুষ। ধামরায়ে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ চরমে। উপজেলার 16টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নই এখন পানিবন্দী। এছাড়া সাভারের নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গোপালগঞ্জে মধুমতি নদী ও কুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মকসুদপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বানভাসীরা। তলিয়ে গেছে সড়ক। ইতোমধ্যে শতাধিক মাছের ঘের ভেসে যাওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। নেত্রকোনার বারহাট্টায় বন্যা দুর্গত 300 পরিবারে নগদ অর্থ বিতরণ করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সাভারে সেনা প্রধানের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক ত্রাণ বিতরণের কার্যক্রমে অংশ হিসেবে সাভার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জাম্পসিং ডেউটি এলাকায় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের দিক নির্দেশনায় নিজেদের রেশন থেকে সাশ্রয় করে দুস্থদের মাঝে এই নিত্যপণ্য বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, বন্যার প্রভাব যতদিন থাকবে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে বসেছে 2টি স্থায়ী পশুর হাট সহ 7টি বাজার। তবে বেচাকেনা তেমন একটা নেই, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। করোনার কারণে বাজারে বেচাকেনা কমেছে বলে মনে করেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের পাহাড়তলিতে সাগরিকা এবং পাঁচলাইশে বিবিরহাট সিটি কর্পোরেশনের স্থায়ী পশুর হাট। এর বাইরে ঈদ উপলক্ষে নগরীর কর্ণফুলী হাট, কমল মহাজন হাট, সল্টকোলা ও পতেঙ্গা বাটারফ্লাই পার্কে বসেছে অস্থায়ী পশুর হাট। এসব হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। হাটে তোলা হয়েছে স্থানীয় খামারিদের পশু। স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর নির্দেশনা স্থানীয় প্রশাসনের। বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দেখা যায়নি মনিটরিংও। আমি তো দৌড়াইতে বাড়ি কাটছি বরাবর, তো এগুলো প্রশাসনের কেউ আছে এখানে? কথা ছিল দূরত্ব বাজার রাখার, এখন দূরত্ব বাজার তো কোনো এমন কিছু নাই। মাস্ক ছিল ওই পরে গেছে জামার মধ্যে। এদিকে বাজারে পর্যাপ্ত পশু সরবরাহ থাকলেও দাম বেশি হাঁকানো হচ্ছে বলে জানান ক্রেতারা। গরুর বাজারের সাথে তো গরুর সাথে কোনো মিল নাই। এটা বিক্রি করবো 2.5 লাখ টাকা, দাম চাই 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা। এই মহামারীতে সবাই ক্রয় ক্ষমতা সবার কমছে। বিক্রেতারা অবশ্য বলছেন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। কিনা আছে 1.5 লাখ, দাম বলছে 1 লাখ। কাস্টমার এখন পর্যন্ত কম আসছে, বেচা বিক্রি কম। এদিকে কোরবানির পশুর হাটে করোনা প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। এর ফলে কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। রাখ ভাড়া এবং এই জায়গা যে রাখি, এখানকার একটা ভাড়া আছে, রাখাল টাকাল আছে, এদের খাবার দিতে হয়, বেতন দিতে হয়, পিস প্রতি 10,000 করে খরচ হয়। দেশি গরু মানে কুমিল্লার গরু, এগুলোর দাম বেশি মনে করেন, মোটামুটি জিনিস ভালো। শেষ মুহূর্তে পশু কেনাবেচা কিছুটা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। তবে এজন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং মনিটরিং বাড়ানোর কথা বলছেন ক্রেতা বিক্রেতা সহ সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১২৮টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৪৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪,২১৪ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৮০ কোটি ৯০ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৪২টির, আর বদলায়নি ৯৪টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। করোনা পরবর্তী সময়ে ফুটবলের উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে $১.৫ বিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। এ তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। কিস্তির মাধ্যমে টাকা দেয়া হবে উল্লেখ করে বাফুফের সাধারণ সম্পাদক জানান, এই অনুদান পাওয়ার জন্য বাফুফে ঈদের পর উদ্যোগ নেবে। কোভিড-19 রিলিফ প্ল্যানের আওতায় সদস্য ২১১ দেশকে $১৫০ কোটি সাহায্য দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে ফিফা। এই খাত থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন $১৫ লাখ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সম্পর্কে আরো বেশি অবগত হব, আমরা আমাদের প্রায়োরিটিগুলো তুলে ধরতে পারবো এবং কিছুদিন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে প্রপার ডিসিশন আমাদের কম্পিটেন্ট বডির কাছ থেকে, কম্পিটেন্ট কমিটির কাছ থেকে পাওয়ার পরে প্রেসক্রাইব যে ফরম্যাট রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে উইথ সাপোর্টিং ডকুমেন্ট সহ আমরা ফিফার কাছে অ্যাপ্লাই করবো। কিস্তিতে দেওয়া হবে, একাধিক ইনস্টলমেন্টে দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকাটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, নিয়ম নীতি অবলম্বন করে খরচা করা হয়েছে। এটা ফিফা এটা কনভিন্সড হয়ে এটা সম্পর্কে তারা অবগত হয়েই তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দিবে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার হলরুমে খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকদের হাতে এই চেক তুলে দেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আলসার হীরা। পরে খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংশ্লিষ্ট জেলার ৪৫ জন ক্রীড়া ব্যক্তিত্বের প্রত্যেককে ৭,০০০ টাকার চেক প্রদান করা হয়। পাকিস্তানের বিপক্ষে ৩ টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। যদিও হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ৩ ম্যাচের সিরিজ। ওই জয়ী দলটাকেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড রেখেছে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ড দলে ছিলেন ৬ পেসার। ফাস্ট বোলারদের দাপটে সিরিজ নিশ্চিত করার পর তাদের উপরই আস্থা রেখেছে ইংল্যান্ডের নির্বাচকরা। ওল্ড ট্রাফোর্ডে ৫ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট। অধিনায়ক হিসেবে থাকছেন জো রুট। অবশেষে করোনামুক্ত হলেন পাকিস্তানের পেসার হারিস রৌফ। পুরো দল যখন ইংল্যান্ডে অনুশীলন নিয়ে ব্যস্ত, তখন পাকিস্তানে করোনা পরীক্ষা নিয়েই পড়ে থাকতে হয়েছে পেসার হারিস রৌফকে। অবশেষে দুবার করোনা নেগেটিভ হওয়ার সুবাদে এখন আর ইংল্যান্ড যেতে বাধা নেই তার। রৌফ করোনা পজিটিভ হয়েছিলেন ১ মাস আগে। এরপর ২০ জুলাই পর্যন্ত তাকে করোনা পরীক্ষার মাঝে যেতে হয়েছে আরও ৬ বার, যার ৫টিতেই ছিলেন পজিটিভ। একটিতে নেগেটিভ এলেও সফরের নিয়ম অনুসারে দুবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসতে হয়। ভাগ্য ভালো যে শেষ দিকে আর অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে এই সপ্তাহে ইংল্যান্ডে উড়ে যাবেন এই পেসার। এই সাথেই শেষ করব সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পবিত্র হজে বাংলা সহ ১০ ভাষায় খুতবা, সমাজ পরিবেশের শুদ্ধির জন্য আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান। ঈদের পর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, কোভিড চিকিৎসার সঠিক পথই আছে দাবি মন্ত্রী। অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে চার্জশিট, জেকেজি চূড়ান্ত প্রতিবেদনও শিগগিরই। পল্লবী ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই, রাজনৈতিক নেতার উপর হামলাই ছিল লক্ষ্য, বলছে পুলিশ। জিকে জামিমের জামিন জালিয়াতি নিয়ে পদক্ষেপ নেবে না অ্যাটর্নি অফিস, আপিল সেকশনের বিরুদ্ধে অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 201 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।